রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। কাল সন্ধ্যায় বঙ্গভবনে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মহেশখালীর এক্সিলারেটে এলএনজির মজুদ শেষ, আরও কমেছে সরবরাহ। দেশ জুড়ে বেড়েছে লোডশেডিং, অনেক ফিলিং স্টেশন বন্ধ। এবং কমছে না হাম ডেঙ্গুর ভয়াবহতা, হাম পরিস্থিতি সামাল দিতে বাড়ছে টিকাদান। মশার লার্ভা পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের। আমন্ত্রণ চ্যানেল সন্ধ্যার কথায়, সাথে আছি আমি প্রিয়াঙ্কা চক্রবর্তী। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট দিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ও প্রধানমন্ত্রী তারেক রহমান সহ অন্যান্য সংসদ সদস্যরা। ভোট গ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। 255 ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রবীণ ও অভিজ্ঞ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পেয়েছেন 88 ভোট। নির্বাচনে বিজয়ী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ। ফলাফল ঘোষণা শেষে 11 দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের ফলাফল আমার কাছে পৌঁছেছে। বৈধ ব্যালট পেপারের মধ্যে ডক্টর অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন 88টি ভোট, 88 ভোটস, এবং জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। তদনুযায়ী আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। মহেশখালীতে এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনালে মজুদ শেষ হওয়ায় জাতীয় গ্রিডে আবারও কমেছে গ্যাস সরবরাহ। বুধবার দুপুরের পর টার্মিনাল থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়ে রাজধানী সহ বিভিন্ন এলাকায় বেড়েছে লোডশেডিং। পেট্রোবাংলার তথ্য অনুযায়ী জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ নেমে আসে 2185 মিলিয়ন ঘনফুটে। নতুন এলএনজি কার্গো না আসা পর্যন্ত টার্মিনাল সচল হওয়ার সম্ভাবনা নেই। এদিকে গ্যাসের চাপ কম থাকায় ব্যাহত হচ্ছে বাসাবাড়ির রান্না, শিল্প কারখানার উৎপাদন ও সিএনজি স্টেশনের কার্যক্রম। পর্যাপ্ত গ্যাস না পেয়ে স্টেশনগুলোতেও দীর্ঘ হচ্ছে গাড়ির সারি। এছাড়া গ্যাস না থাকায় অনেক ফিলিং স্টেশন বন্ধ করে রাখা হয়েছে। বুঝাওয়া যাইতেছে না যে কি সমস্যার কারণে কি হয়েছে, এটা কবে সমাধান হইব, কি নেন দেন। আর সে যদি গ্যাসের সমস্যা থাকে তাহলে জানাই দেব, তাহলে আমরা গাড়ি চালান, সেটা আমরা অন্য কোনো কর্ম করবো, নয়তো অন্য কোনো ব্যবস্থা নিব। কারণ আমরা আশায় রয়েছি এখন বা তখন, আজ বা কাল এটা ঠিক হয়ে যাবো, আমরা গাড়ি চালামু, কিন্তু আমরা এটার কোনো সমাধান পাইতেছি না। আজকে 2 দিন মোটামুটি মনে হয় যেন ঘন্টার ভিতরে গ্যাস পাওয়া যায়, কিন্তু পাই ভাইয়া 2 ঘন্টা মতো যাইয়া গ্যাস পাই 100 টাকার, গ্যাস পাই 50 টাকার। আমরা সকাল 9টা থেকে সিরিয়াল দিয়ে দাঁড়ায় আছি, এখন বেজে গেছে প্রায় 11:30 পৌনে 12টা বাজতে গেল, এখনো আমরা গ্যাসের মানে পাম্পের সামনে যাইতে পারলাম না। এখন আমাদের সামনে প্রায় আরো 50-60টা গাড়ি আছে, আর আদৌ কি আমরা পাবো কিনা গ্যাস এটা আমরা নিশ্চিত না। এর বোতল আগে কিনা 1500 টাকা দেয়া, অনেক কিনা লাগে 1700 টাকা দেয়া, মানে এটিরও দাম বাইরে যাইতেছে। আমরা কিভাবে চলার কোনো গতি পাইতেছি না। একদিন গাড়ি চালালে 3 দিন বুঝতে ঘুমায় তেমন লাগে, এরকম অবস্থায় আছি আমরা। আমদানি তো মালিকরা দিতে পারতাছি না, অনেক বেড়ানো তো গাড়ি উনিবুগা মালিকে, কিস্তির বেড়ানো তো মানতেছে না। মামি সিং থেকে কিস্তি আনছি গাড়ি, এই বেড়ানো তো আর মানে না। তখন আমরা এই আছি খুব ঝামেলা। দিনের পর দিন লাইনে থাকি, আমরা গ্যাস পাই না। গ্যাস কিভাবে পাইবো, এই বাংলাদেশ সরকারের কাছে আমরা আকুল আবেদন। দেশে একদিকে হামের সংক্রমণ, অন্যদিকে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 15 মার্চ থেকে হামের উপসর্গ ও আক্রান্ত হয়ে মোট 922 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে 99 জন এবং উপসর্গ নিয়ে মারা গেছে 823 জন। একই সময়ে হাম ও উপসর্গে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,63,000। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত 16 লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে ইতোমধ্যেই 64 জেলাতেই ডেঙ্গু শনাক্ত হয়েছে। জুন জুলাইয়ের তুলনায় আগস্টে বাড়ছে আক্রান্ত ও হাসপাতালে রোগীর চাপ। দুই রোগের সংক্রমণ ঠেকাতে টিকাদান, মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা ও দ্রুত চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। ডেঙ্গু, হাম ও কলেরার সংক্রমণ মোকাবিলায় একসঙ্গে উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন। ডেঙ্গু নিয়ন্ত্রণে আইন প্রয়োগ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কোথাও মশার লার্ভা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এছাড়া হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও 16 লাখ টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। পাশাপাশি 22 আগস্ট থেকে কলেরা ঝুঁকিপূর্ণ 14 এলাকায় শুরু হবে টিকাদান। 2 দফায় 51,75,000 মানুষকে বিনামূল্যে কলেরার টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। যদি আমরা জনসচেতনতা বৃদ্ধি না করি এবং আমরা সবাই যার যার দায়িত্বে যদি সচেতন না হই, তাহলে সরকার যত কল্যাণকর পদক্ষেপই নেন না কেন, কোনোটাই কিন্তু কার্যকর হবে না। আজকে সেটার জন্য আমরা ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন 2026 2 ডোজ হবে না, 2 ডোজের ক্যাম্পেইন আজকে থেকে শুরু হবে। আমি আল্লাহর উপর ভরসা করে, আপনাদের শ্রমের উপর ভরসা করে, বিশ্বাস রেখে যে এই ক্যাম্পেইন আমাদের সার্থক হবে, আমি বিসমিল্লাহ বলে এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম। রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালান সহ নানা অপকর্মে জড়িত বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাপ্রধান বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক বিষয় নয়, এর প্রভাব দেশের পরিবেশ, নিরাপত্তা ও অর্থনীতিতেও পড়ছে। এর সংকট দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে বলেও তিনি উল্লেখ করেন। দীর্ঘমেয়াদী সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে জানান সেনাপ্রধান। অনুষ্ঠানে 3 সপ্তাহব্যাপী কোর্সে অংশ নেওয়া সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি বেসরকারি প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও কর্পোরেট প্রতিনিধি সহ 37 জন ফেলোর মধ্যে সনদ বিতরণ করা হয়। আমাদের অনেক সমস্যা আছে, রোহিঙ্গা ইস্যুস আপনারা জেনেছেন, রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে। ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে অনেক ধরনের অপকর্ম চলছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের দিনে অস্থিরতার সুযোগে দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যায় বেশ কয়েকজন সাজাপ্রাপ্ত জঙ্গিসহ অনেক বন্দী। পলাতক 690 জনের মধ্যে পরিচয় শনাক্ত করা গেছে মাত্র 166 জনের। এদিকে সম্প্রতি ঢাকা সহ আশেপাশের এলাকায় বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। পাশাপাশি জঙ্গি সংগঠন আল কায়েদা বাংলাদেশে নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছে, এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ, যদিও তাকে গুরুত্ব দিচ্ছে না সরকার। বিস্তারিত মিঠুন সরকারের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সোহেল আতিফ। চলতি বছর 24 জুলাই মতিঝিল মেট্রো রেল স্টেশনের কাছে একটি ছাতার ভেতরে লুকানো অবস্থায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়াও রাজধানী সহ নিকটবর্তী সাভারের বিভিন্ন স্থানেও মিলেছে বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। একটা প্রেসার কুকারের মধ্যে বোম রাখা হয়েছে, এই জন্য আমরা এখানে এসে দেখতে আসছি এবং পুলিশ ভাইয়েরা সবাই আমরা একসাথে আসছি। আমরা এসে দেখছি ওদের বোমা ইয়ার মধ্যে রাখা আছে, চাদরের মধ্যে করে পিছিয়ে রাখা আছে, এই পর্যন্ত দেখছি, আর বেশি কিছু দেখিনি। সাভারে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির একটি চক্রের বিষয়ে নতুন তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, নব্য জেএমবি সক্রিয় হওয়ার অভিযোগ এবং সবশেষ আল কায়েদা নিয়ে জাতিসংঘের বার্তা দেশের নিরাপত্তার জন্য ভালো বার্তা দেয় না বলেই মনে করেন এই বিশ্লেষক। কিছুদিন আগে আমরা বিভিন্ন জায়গায় বোমা বা বোমা সদৃশ বা এক্সপ্লোসিভ অনেক কিছু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি।
এখন আপনি দেখবেন যে ওই সময় যেদিন রাষ্ট্রপতি পদত্যাগ করতেছে, আবার যেদিন রথযাত্রা সেদিনও কেন মনে করেন মেট্রো স্টেশনের আশেপাশে বম্বিংগুলো পাওয়া যাবে, এগুলো অনেকখানি প্রি প্ল্যানিংয়ের একটা অংশ। কথা হচ্ছে এই প্রি প্ল্যানিংগুলো কারা করতেছে, এটা হচ্ছে আমাদেরকে আগে বের করে নিয়ে আসতে হবে। জাতিসংঘ বিভিন্ন সময় আমরা দেখি তারা বিভিন্ন ইন্ডেক্স দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে তাদের ইন্ডেক্সগুলো যখন তারা দেয় সেগুলো কিন্তু ইউএনের এই কনসার্ন বা তাদের যে একটা প্রেডিকশন সেগুলো কিন্তু আমাদের উচিত না যে একদম পরিপূর্ণভাবে সেগুলো স্কিপ করা। তারা যেহেতু কনসার্ন জানাইছে তাহলে সেক্ষেত্রে আমরা তাদের কাছ থেকে আমরা ইন্টেলিজেন্সগুলো আমরা নিতে পারি, সেই ইন্টেলিজেন্সগুলো নিয়ে ট্রান্সন্যাশনালভাবে ইন্টারন্যাশনালভাবে সেই কনসার্নগুলো অ্যাড্রেস করা আমাদের এটা একটা রাষ্ট্রীয় দায়িত্ব। সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার সাথে পালিয়ে যাওয়া বন্দীদের সম্পৃক্ততা আছে কিনা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সদ্য বিদায়ী এই কারা মহাপরিদর্শক। 690 জন আমাদের এখনো পলাতক আছেন, তার মধ্যে 166 জনের তথ্য আমাদের কাছে আমরা এখনো রিট্রিভ করতে পারছি না। আমরা একটু চিন্তিত যে এরকম যদি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে এটার সাথে তাদের কোনো কানেকশন আছে কিনা। বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সরকার বিষয়টি আমলে নিচ্ছে না। তিনি বলেন, জাতিসংঘের এই দাবি অনুমান নির্ভর। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি। সম্প্রতি দেশের নানা প্রান্তে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের পর নিষিদ্ধ সংগঠন জেএমবি নতুন করে সংগঠিত হচ্ছে কিনা তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোয়েন্দা নজরদারি বাড়ানো উচিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা। প্রতিবন্ধীদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। আজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভায় তিনি কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ভৌত কাঠামোর পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও প্রতিবন্ধীদের প্রবেশগম্যতা নিশ্চিত করতে হবে। প্রতিটি প্রতিবন্ধী মানুষের ভেতরে কোনো না কোনো বিশেষ মেধা ও দক্ষতা রয়েছে। সেই দক্ষতাকে কাজে লাগিয়ে মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য। এ বিষয়ে প্রতিটি মন্ত্রণালয়কে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। সামগ্রিকভাবে চাচ্ছি যে সকলের সহযোগিতা নিয়ে একটি বাসযোগ্য বাংলাদেশ করা, একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কেবলমাত্র একটা সময় প্রতিবন্ধীদেরকে ভাতা প্রদান করে অথবা সহযোগিতা প্রদান করে তাদেরকে একটি মনের ভেতরে একটা জায়গা এরকম তারা তৈরি করতে তাদেরকে চ্যারিটি করা হচ্ছে, কিন্তু আমরা সেই জায়গা থেকে উঠে আসতে চাই। আমরা সেই জায়গা থেকে উঠে এসে প্রতিবন্ধীদেরকে সেই জায়গাতে নিতে চাই যে তারা নিজেরাও মনে করবেন যে আমরা দেশের একজন অত্যন্ত যোগ্য এবং সম্মানিত নাগরিক। জুলাই সনদ বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দল অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আজ রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, সব দল সম্মিলিতভাবে জুলাই সনদে স্বাক্ষর করেছে এবং যে কোনো মূল্যে তা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ। রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতন্ত্রের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে আবারও গণতান্ত্রিক চর্চার সুযোগ তৈরি হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরে এসে গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। আমরা সমস্ত দল মিলে জাতীয় সংসদ নির্বাচন করার আগেই একটি জুলাই সনদে স্বাক্ষর করেছি। জাতির সামনে জাতিকে সাক্ষী রেখে আমরা সেই স্বাক্ষর করেছিলাম। আমরা আমাদের এই সংসদের প্রধান দল হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের সকল সংসদ সদস্যরা আমরা দৃঢ় প্রতিজ্ঞ সকল দলের স্বাক্ষরিত জুলাই সনদকে আমরা বাস্তবায়ন করি। এবার বাণিজ্য কথা। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম।
ভরিতে ৩,৮৪৯ টাকা বাড়িয়ে ভ্যাট সহ ২২ ক্যারেটের ১ ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,৪০,৬২৮ টাকা। আজ নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন দরে ২১ ক্যারেটের ভরি ২,২৯,৭৮১ টাকা, ১৮ ক্যারেট ১,৯৭,৩৫৫ এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১,৬১,১৯৬ টাকা। চলতি বছর এ নিয়ে ১০৫ বার স্বর্ণের দাম সমন্বয় করল বাজুস। দর্শক, চলে যাচ্ছে আন্তর্জাতিক কথায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করলে এর জবাবে ইরান যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে তাদের নতুন ভূখণ্ড হিসেবে দাবি করেছে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্র শেয়ার করেন, যা পরে হোয়াইট হাউসও শেয়ার করে। এর তীব্র বিরোধিতা করে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিবাবাদি একে যুক্তরাষ্ট্রের দিবা স্বপ্ন বলে মন্তব্য করেন। পরবর্তীতে ভারতে অবস্থিত ইরান দূতাবাসের এক্স অ্যাকাউন্টে ক্যালিফোর্নিয়াকে ইরানের নতুন ভূখণ্ড হিসেবে চিহ্নিত একটি ছবি পোস্ট করা হয়। অন্যদিকে বিশ্বজুড়ে ১৪৪টি মার্কিন বিশ্ববিদ্যালয় সহ ৩২০টির বেশি প্রতিষ্ঠানের সাইবার হামলা চালিয়ে ৩১ টেরাবাইটের বেশি তথ্য চুরির অভিযোগে ১৭ জন ইরানির বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এ হামলার পেছনে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোবের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। এবার খেলার কথা। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ার পর এবার সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ। আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার অ্যারেনায় শুরু হবে ২ ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। প্রথম টেস্টে ৯ উইকেটের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ জয় বা ড্র করলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়বে। অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফেরার লক্ষ্য অস্ট্রেলিয়ার। ম্যাকাইয়ে এবারই প্রথম টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শ্রেণীর ম্যাচের পরিসংখ্যানে পেসারদের জন্য সহায়ক উইকেটটিতে বাংলাদেশের পেস আক্রমণ ও ব্যাটিং হতে পারে বড় শক্তি। ম্যাচের প্রথম দিনের সব টিকিট বিক্রি হওয়ায় দর্শকদের আগ্রহ তুঙ্গে। চ্যানেলে সন্ধ্যার কথা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। কাল সন্ধ্যায় বঙ্গভবনে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। মহেশখালীর এক্সিলারেটে এলএনজির মজুদ শেষ, আরও কমেছে সরবরাহ। দেশ জুড়ে বেড়েছে লোডশেডিং, অনেক ফিলিং স্টেশন বন্ধ। কমছে না হাম ডেঙ্গুর ভয়াবহতা, হাম পরিস্থিতি সামাল দিতে বাড়ছে টিকাদান। মশার লার্ভা পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের। ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান। ট্রাম্পের হরমুজ প্রণালী দাবির পাল্টা জবাব দিল ইরান। ক্যালিফোর্নিয়াকে নিজেদের ভূখণ্ড ঘোষণা তেহরানের। এবং বাংলাদেশ অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের প্রথম দিনের সব টিকিট শেষ। ম্যাকাইয়ে উত্তেজনা তুঙ্গে, টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি। এই ছিল চ্যানেলের সন্ধ্যার কথায়। দর্শক, চ্যানেলের সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channelsnews এবং facebook.com/channelsnews এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।